কে বলেছে দীঘাতে ঢেউ নেই? ওরে দারুণ ঝড়, হোটেল থেকে না বেরোলেই ভালো হতো। এখন 24 ঘন্টার জন্য 500 টাকায় একটা এত বড় রুম উইথ অ্যাটাচ বাথরুম। সামুদ্রিক ভোলা, পা পুরো একদম পুরো কেটে গেছে, পায়ের সাথে হাত। জীবনে বেঁচে থাকলে ঘোরাও হবে প্রচুর, মজাও করব অনেক, সাজাও পেতে হবে হয়তো অনেক। আর এই কাঠফাটা গরমে যদি কোনো বিজনেস ক্লাসের এসি ভলভো বাসে করে পৌঁছানো যায় দীঘাতে, তাহলে মজাটাও হবে কিন্তু অনেক। বৃষ্টির পূর্বাভাস জানা সত্ত্বেও সঙ্গে নেই আজকে নো ছাতা। আজকের ডেস্টিনেশনের শুরু বাসে করে ফ্রম কলকাতা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে আমি হচ্ছে ধর্মতলায় যাবো, মানে এক্সপ্লেনেড। ওখান থেকে বাস ধরবো, তারপর যাব দীঘা পর্যন্ত। আজকে ব্যাপারটা এমন হয়েছে যে সকালের যে দামোদর এক্সপ্রেস ছিল যেটা হাওড়া থেকে ছেড়ে যায়, ওই ট্রেনের টিকিট 3 দিন আগে থেকে দেখছি ফুল। এই জন্য ঠিক করলাম যে আজকে বাসে করে আজকে হচ্ছে দীঘা যাব। খুব ভোর ভোর চলে এসেছি। এখন অনলাইনে আমি টিকিট কাটিনি, অনলাইনে প্রায় 34টার মতো টিকিট অ্যাভেলেবল আছে। সকালের যেই বাসে যাবো সেই বাসটা চেক করছিলাম, তো একটু চেষ্টা করছি তাড়াতাড়ি যদি কাউন্টারে পৌঁছতে পারি, তাহলে দেখবো যে কাউন্টার থেকে কত পড়ছে প্রাইসটা আর অনলাইন থেকে কত পড়ছে। শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে হাঁটা দিয়ে ভোরবেলার বিশাল বড় ফলের পাইকারি মার্কেট পার করে বাস স্টপের সামনে থেকে একটা র্যাপিডো বাইক বুক করে খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম এক্সপ্ল্যান্ড বাস স্ট্যান্ডে। বাসে করে 15 টাকা ভাড়া দিয়েও আসতে পারতাম, কিন্তু আসলাম না। তার কারণ যে কটা বাস দাঁড়িয়ে আছে তারা আমরা ছাড়ার টাইম সেই 1 ঘন্টা পর, সেই জন্য তাড়াতাড়ি আসতে হবে। এই র্যাপিডো বাইক বুক করে চলে আসলাম এখানে। 70 টাকা নিয়েছে বাইকের ভাড়া এখান পর্যন্ত শিয়ালদা থেকে। সকালের টাইমে 3টে বাস হচ্ছে খালি আছে দেখছি। ওপরটা একটা শ্যামলী পরিবহন, তারপর একটা রুবি পরিবহন, এটা হচ্ছে শ্যামলী, কিন্তু এটা টাইমটা এটা অনেকটা দেরিতে পৌঁছবে। সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে এই যে 7টার বাসটা রুবি পরিবহনের। কাউন্টার এই যে এখানে, কাউন্টার খুলে দেবে খুব তাড়াতাড়ি। এই যে পেছনে দেখছেন বাসটা এসে মানে দাঁড়িয়ে আছে, মানে এটা দীঘা থেকে এখানে হচ্ছে আসছে। এরপর এইটা আবার সকাল হচ্ছে 7টার সময় এখান থেকে আবার ছেড়ে রওনা হবে দীঘার দিকে। তো কাউন্টার খুলুক, তারপর কাউন্টার থেকে টিকিটের প্রাইসটা কত সেটা হচ্ছে দেখি। টিকিটের প্রাইসটা বলে দিই, অনলাইনে যে আমি টিকিটের রেটটা আমি চেক করছিলাম ওখানে দেখাচ্ছে 500 টাকা, এবার প্লাস জিএসটি যেটা লাগবে টিকিট কাটার জন্য। কাউন্টার থেকে যদি অফলাইনে টিকিট কাটা হয় তাহলে কিন্তু 100 টাকা লেস হয়ে যাচ্ছে, মানে 400 টাকায় এই বাসের একটা সিটার আমি হচ্ছে পেয়েছি। মানে সিটারের যেটা প্রাইস তার থেকে 100 টাকা বেশি স্লিপারে। অনলাইন দিয়ে কাটলে কি ওদের জিএসটি চার্জটা একটু বেশি পড়ে, কিন্তু এখান থেকে অফলাইনে কাটলে ওই যে চার্জটা ওটা হচ্ছে লাগে না, খালি যে বাসের সিটের যে প্রাইস সেটাই খালি দিতে হয়। রুবি পরিবহনের বাস দীঘা যাচ্ছে, দীঘা লেখা আছে, এই হচ্ছে নাম্বার। আর এই যে বাসটা এটা কিন্তু 9600S এর বাস। ফিউল ট্যাঙ্কের পাশে এখানে লাগেজ রাখার হচ্ছে লকার। আর একদিনের ট্রিপে দীঘা গেলে বড় বড় লাগেজ নিয়ে কে যায় ভাই? রুবি পরিবহন.in কিংবা বাকি যে মোবাইলের যে অ্যাপ আছে যেমন রেড বাস কিংবা কনফার্ম টিকিট, সমস্ত জায়গা থেকেই অ্যাভেলেবেল রয়েছে, যেখান থেকে খুশি আপনারা টিকিট নিতে পারবেন। যতগুলো 9600S এর বাস দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বাসের চাকাগুলো কিন্তু একই রকম, পুরো সেম। চলুন এখন বাসের ভেতরে যাই। বাসের ভেতরটা এখন খালি আছে, এখন একটু দেখিয়ে দিই, পরে কিন্তু ভিড় হয়ে গেলে আর সেইভাবে দেখাতে পারবো না। এইবার চলুন বাসের ভেতরটা একটু দেখাই। এই হচ্ছে বাসের সামনের ড্রাইভার রুম, থেকে সমস্ত কিছু কন্ট্রোল করা হয়, যে সুইচ টুইচগুলো সব আছে। এটা হচ্ছে বিজনেস ক্লাসের ভলভো বাস। এদিকে হচ্ছে 2 সিটার, এদিকে 1 সিটার, ওপরেও সেম স্লিপার আছে, এদিকে 2, এদিকে হচ্ছে 1। আর এই যে সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক। পাশে এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে দুটো মোবাইল চার্জ করার জন্য। এখানে অ্যাডজাস্টেবল হ্যান্ড রেস্ট দেওয়া আছে, লেগ রেস্টও আছে। আর এখানে অফলাইন থেকে বাসের হচ্ছে টিকিট যে নিয়েছি এরকম একটা বুক দিয়েছে, এটা হচ্ছে জার্নি বুক, একটা ছোট্ট একটা জার্নি বুক একদম পেছনের পাতায়, মানে এই বাস কোথায় কোথায় হচ্ছে সার্ভিস দেয় আর হচ্ছে ডিটেলস দেওয়া আছে, যে দেখছেন। তো এর আগেও ভালো বাসে করে অনেকবার শিলিগুড়ি পুরী জার্নি করেছি, আজকে দীঘা যাচ্ছি প্রথমবার এই বাসে করে। তো আজকের যে জার্নি যে এক্সপিরিয়েন্স সেটাও নিয়ে নেওয়া যাবে। এসি সবসময় মানে অনই আছে, যখন মানে ঢুকেছিলাম তখন থেকে। পাশে এখানে লাগেজ কম্পার্টমেন্ট, এখানে বড় বড় লাগেজ থাকলে সব এখানে রাখতে পারবেন। এখন এখান দিয়ে এসির হাওয়া বেরোচ্ছে প্রচণ্ড স্পিডে। আর এটা হচ্ছে রিডিং লাইট, এটা কিন্তু পাস ব্যাক সিটার। এই যে হ্যান্ড রেস্ট আছে, এর নিচে একটা ব্লু কালারের একটা সুইচ আছে, এটা প্রেস করে পেছনের দিকে এরকম চাপ দিলে পেছনের দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার এটাকে প্রেস করলে আগের মতো নর্মাল হয়ে যাবে। জলের বোতল রাখার জন্য এইরকম ছোট্ট জায়গা করা আছে, ছোট্ট একটা হ্যাঙ্গার, এখানে পেপার টেপার রাখা যাবে। একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে। এই সিটগুলোর নিচে বেশ অনেকটা করে হচ্ছে স্পেস আছে। আমার যে পিট ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম ওই পিট ব্যাগটা আমার এই সিটের নিচে আমি দিয়ে দিয়েছি। 7টা বাজার পরেই বাসটা হচ্ছে ছেড়ে দিল। আজকে এই বাসে করেই 181 কিলোমিটার আজকে জার্নি অতিক্রম করে আজকে পৌঁছবো দীঘাতে।
টিকিটটাও চেক হয়ে গেল। রবি পরিবহনের এই 9600S এর বিজনেস ক্লাসের বাস ধীরে ধীরে কলকাতা ছাড়িয়ে সেকেন্ড হুগলি ব্রিজ বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ক্রস করে সবার প্রথম সবথেকে বড় হল্ট রয়েছে কোলাঘাটে, যেখানে 20 মিনিট থেকে 25 মিনিট দাঁড়াবে বাথরুম এবং সকালের ব্রেকফাস্টের জন্য। এখন 7:45 বাজে। এখন হচ্ছে ধুলাগড়ের টোল ক্রস করলাম। রোডেরই একদম ধারে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে হচ্ছে বাসটা দাঁড়ালো, 20 মিনিটের মতো দাঁড়াবে। এখানে ওই বাথরুম টয়লেট এখানে সেরে নিতে পারেন। তাছাড়া এখানে খাওয়া দাওয়ারও পাওয়া যায় রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকে একটা ডিম সেদ্ধ খেলাম, কেকের প্যাকেট খেয়েছিলাম গাড়ির মধ্যে বসে। ডাব নিচ্ছি, আর ডাবের কি দাম দেখুন। এইটুকু ডাবটা কিন্তু এখানে নিচ্ছে 50 টাকা। 40 টাকার যে ডাব সেটা হাতের মধ্যে চলে আসবে, এত ছোট। বড় যে ডাবটা যেটা আমরা 60 টাকায় অন্য জায়গায় খাই, সেটা এখানে বলছে 80 টাকা। জলটা কিন্তু তেমন মিষ্টি নয়, খালি নোনতা। আমাদের বাসের পেছনে পেছনে কিন্তু শ্যামলী পরিবহনের বাসও এসে দাঁড়িয়েছে এই সেম লোকেশনে। 20 মিনিটের মতো দাঁড়ানোর পরে বাস আবার অগ্রসর হলো দীঘার দিকে। প্রথমে মেছেদা, তারপর নন্দকুমার, কাঁথি, চাউলখোলা হয়ে একদম পৌঁছবো আমরা দীঘাতে। এই বাসে করে আজকে অতিক্রম করব 118 কিলোমিটার জার্নি। মাঝে দুটো টোল প্লাজা রয়েছে। এই বাস আমাদেরকে নামিয়ে দেবে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। এইটাই হচ্ছে চাউলখোলা, এইদিকে হচ্ছে মন্দারমণি, সামনে রাস্তা আছে, দিক থেকে মন্দারমণি যেতে হয়। 50%-এরও বেশি খালি হয়ে গেছে এই চাউলখোলাতে এসে। এই বাসের সিটের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু অন্যান্য বাসের তুলনায় অনেকটাই চওড়া। পা হাত ছড়িয়ে বসে আছি, তারপরেও কিন্তু পাশে বেশ কিছুটা করে জায়গা আছে। এখন নিয়ে পড়লাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। আজকে এই বাসে করে 181 কিলোমিটার জার্নি অতিক্রম করলাম। আর বাসের সার্ভিস বলবো যথেষ্ট ভালো। সামনে এখানে ওল্ড দীঘার সমুদ্র দেখা যাচ্ছে। এখান থেকে একটা টোটো কিংবা অটো নিয়ে এখান থেকে নিউ দীঘাতে যাওয়া যায়। ওল্ড দীঘা থেকে এখন একটা টোটোতে করে চলে আসলাম নিউ দীঘা। এই দেখুন সামনেই এখানে হচ্ছে পার্ক, অমরাবতী পার্কের সামনে। বাস থেকে যেখানে নেমেছিলাম ওখান থেকে টোটো পাওয়া যায়। আমার হাতে একদম ক্যাশ ছিল না, এটিএম খোঁজার জন্য আমি ওল্ড দীঘা একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে সিঙ্গেলে আসলে কিন্তু এখানে হোটেল পাওয়া খুব মুশকিল। তো অমরাবতী পার্কের সামনে থেকে যে রাস্তাটা একদম পার্কের গা ঘেঁষে চলে যাচ্ছে, এই যে রাস্তাটা পার্কের এরিয়া, এই তারই অপোজিটে এই যে দেখছেন হোটেলটা। নর্মাল ছিমছাম বেশ ভালো হোটেল। তো চলুন উপরে যাওয়া যাক। এইরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে একদম উঠে এই একটা চ্যানেল গেট। এই প্রথম, এটা দ্বিতীয়, এই দ্বিতীয় নম্বর রুমটা নিচ্ছি। দেখুন রুমটা বেশ বড় সড়ো রুম আছে, কিন্তু ডবল বেড, তার পাশে অনেকখানি স্পেস আছে। বাথরুমটা কিন্তু দেখুন নিচেটা এইরকম টাইল দিয়ে বসানো, খুবই ঠান্ডা মেঝেটা, আর চকচকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে টিভি আমার তো লাগবে না। সব থেকে মেন আমি যে জিনিসের জন্য নিয়েছি এই ব্যালকনিটা। এইটার জন্য কিন্তু রুমের যে টেম্পারেচার সেই রকম খুব একটা বেশি না এই দীঘার মতো জায়গায়। এর ওপরেও কিন্তু রুম আছে, যার জন্য এই যে নর্মাল পাখা চলছে একটুও কিন্তু গরম এখানে বুঝতে পারছি না। আমার কাছ থেকে কিন্তু রুমের রেটটা কিন্তু নিয়েছে মাত্র 500 টাকা। তার কারণ আমি একা এসেছি, দুজন আসলে 600 টাকা 700 টাকা নিত। দীঘার মতো জায়গায় কিন্তু সিঙ্গেল এসে এরকম একটা রুম পাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমার রুমের আগেও এখানে একটা সুন্দর দেখুন একটা ব্যালকনি আছে, অমরাবতী পার্ক। সেটা কিন্তু দেখুন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে লাইন ধরে আরও অনেকগুলো রুম আছে, একটা দুটো তিনটে চারটে, মানে চারটে আর এইদিকে দুটো, টোটাল 6টা রুম আছে। নিউ দীঘা আমাদের হোটেল অমরাবতী পার্কের ঠিক লাগোয়া। হোটেলের নাম মালামহল। রুম এসি নন এসি রুম রয়েছে, ডরমেটরি রুম রয়েছে। ডরমেটরি রুম মিনিমাম 1200 টাকা, আর নন এসি 600, 800 আছে, আর এসি 1250, 1650 এই ধরনের আছে। জামা কাপড় চেঞ্জ করে এখন চললাম বিচের দিকে। চলুন এখন সমুদ্রে ডুব মারা যাক। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই পার্কের মুখে কিন্তু অনেকগুলো খাবারের জন্য ছোট ছোট হোটেল আছে। আপনারা যদি চান তাহলে খেয়েও স্নান করতে যেতে পারেন, কারণ এখন হচ্ছে দুপুর হয়ে গিয়েছে। একটু বেলায় গেলে আমার মনে হয় খেয়ে যাওয়াটাই ভালো। স্নান করে ওই ভিজে গায়ে খেতে ভালো লাগবে না, আবার হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে আসতে হবে। দীঘাতে এসেও যে এত মারাত্মক ভিড় হবে সেটা কিন্তু এখানে আসার আগে ভাবতে পারিনি। প্রচুর মানুষ, পুরো কালো হয়ে গেছে চারিদিক। ওই দিকটা সব থেকে বেশি। চলুন ওই দিকে যাই। পাথরগুলো আছে দেখছেন তো, একবার জলে যদি লাগে না স্নান করে বেরিয়ে যাবে।
অনেকে এখানে খালি পায়ে স্নান করতে আসছে, কি করে আসছে বুঝতে পারছি না, পায়ের চামড়া উঠে যাবে এতটা গরম। প্রচণ্ড নোনতা জলটা। এখন দুপুরে কিন্তু জোয়ারের সময়, সেই জন্য ঢেউটা কিন্তু ভালোই আছে। কে বলেছে দীঘাতে ঢেউ নেই? ওরে চোখে নাকে জল ঢুকে গেল। দীঘার সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে এই যে পাথরগুলো, এই পাথরগুলোতে জলটা বাড়ি খেয়ে যে উপরের দিকে লাফিয়ে যে ওঠে না জলটা, এটাই কিন্তু দীঘার হচ্ছে মেন আকর্ষণ। এটা কিন্তু দারুণ বড় ছিল, সত্যি বলছি গরমের সময় কিন্তু দারুণ মজা লাগছে আমার। এই দেখুন আবার একটা বড় ঢেউ। সবাই এখানে দারুণ মজা করছে। এই জায়গাটা সব থেকে বেশি ভিড়, এই জন্য আসলাম ওই দিক থেকে। আমার পেছনটাতে এত ভিড়, মনে হচ্ছে মানে গঙ্গাসাগরের মেলাটা লেগেছে এখানে। কোথায় যাচ্ছেন? আমরা কলকাতা। কলকাতা? হুগলি। হুগলি হুগলি? মেদিনীপুর? মেদিনীপুরে। দীঘাতে স্নান করতে এসে কি রক্তাক্ত অবস্থা দেখুন খালি একবার। পা পুরো একদম পুরো কেটে গেছে, পায়ের সাথে হাতের কুনুই এবং যে পায়ের যে বাকি যে অংশগুলো এগুলো পুরো ঝুলে গেছে, পুরো লাল হয়ে গেছে। আর এখানেও নিচে সব রক্ত বার হচ্ছে সব জায়গায় জায়গায়। দীঘাতে আসলে এই জন্য বলে একটু দেখে সাবধানে স্নান করতে। পাশে যে পাথরগুলো পড়ে আছে না, ওই ঢেউসাগরের পার্কের দিকটাতে দূর থেকে আমাকে ঠেলে নিয়েছে, এক ধাক্কা মেরেছে সাইডে সেই যে লম্বা লম্বা পাথরগুলো আছে লোহার যে এরকম আংটার মতো করে, তো পড়ে গেছি হুড়ুমুড়িয়ে, কোনো রকমভাবে উঠতে পারিনি। উঠতে গেলাম, তারপর আবার একটা ঢেউ এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাথায় লাগলে তো বাড়িতে এতক্ষণ কান্নাকাটি পড়ে যেত। এতটা লাগবে না, অল্প একটু। থ্যাংক ইউ। এই পাশেই একটা দাদা হচ্ছে গোলা বিক্রি করছে, ওনার কাছ থেকে গোলা নিলাম আর বললাম যে অল্প একটু বরফ দিন, বাটায় প্রচণ্ড লেগেছে। 30 টাকা নিয়েছে, কাচ্চা আম ফ্লেভার। এখন যা লেগেছে এখন সোজা এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া আর করবো না, খাওয়া দাওয়া নিয়ে চলে যাব। আজকে আমি এইরকম প্লাস্টিকের প্যাকেটে করে টাকা নিয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো যদি ভিজে টিজে যায়, দেখছি ভিজেই গেছে। এখানে হাফ প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। এই যে অমরাবতী পার্ক আছে, অমরাবতী পার্কের সামনে 70 টাকা নিয়েছে হাফ প্লেটে, তার সাথে একটা 35 টাকা দিয়ে ঠান্ডা নিয়েছি। আর ঠান্ডার দাম কিন্তু 30 টাকা প্রিন্ট আছে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে একদমই খাওয়া যাবে না, পুরো বেকার লাগবে। সেই জন্য নিয়ে আসা মাত্রই এখনও ভেজা জামা কাপড় পরে আছে, এখনও চেঞ্জ করিনি, এখনই সোজা খেতে বসে গেছি। আর চিকেনের পিসটা দিয়েছে দেখুন কত বড়, আর একটা দিয়েছে একটা বড় একটা আলু। চিকেনটাও সফট, চালগুলোও সরু সরু, আর খেতেও দুর্দান্ত হয়েছে। যখন ঘুম থেকে উঠলাম ভাবলাম হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছে, শরীরটা এমনি ম্যাচ করছিল, ঘুম ধরে গিয়েছিল। হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে আসছি, এখন এসে দেখি ও বাবা এত মেঘ ধরেছে, দারুণ ঝড়। হোটেল থেকে না বেরোলেই ভালো হতো এখন। মাত্র 10 মিনিটের বৃষ্টি, তাতেই পুরো একদম সব একদম তছনছ। ব্যারিকেড ট্যারিকেড সব হচ্ছে উল্টে পড়ে গেছে। আর আমি দাঁড়িয়েছিলাম এই মা বিপত্তারিণী মন্দিরে, এটা পার্কেরই একদম সামনে। তো মাকে ডাকছিলাম যে বৃষ্টি থেকে রক্ষা করো। আর মা কি করলো, এতদিন ধরে যত সব ধুলো কাদা সব জমেছিল এই মন্দিরের চূড়োতে, কত নোংরাগুলো সব গোটা গায়ে, জামা, মাথা, এমনকি আমার প্যান্ট পর্যন্ত নোংরা হয়ে গেছে। তো অমরাবতী পার্কের একদম সামনে থেকে যে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে একটা টোটো নিয়ে আজকে হচ্ছে যাচ্ছি এখন এখানে যে কাজু বাগানের যে ফার্মিং যেখানে হয় সেখানে। আসলে এখন কিন্তু 5টা প্রায় বাজবে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কিনা জানি না, খুব সম্ভবত বন্ধ হয়েই গেছে হয়তো। কমসে কম 2-4টা যদি ফলো যদি সামনে থেকে দেখতে পাই না, তবুও বাড়িতে গিয়ে বলতে পারবো। এই কিছুক্ষণ আগে একটু অন্ধকার হয়ে গিয়েছিল যখন মেঘটা ধরেছিল। এই যে অল্প কিছুটা রাস্তা, এই একদম রাস্তা ধারে ডান দিকেই এখানে যে রাষ্ট্রীয় কাজু উদ্যান, এই যে এখানে লেখা আছে, পুরো লেখাটা দেখা যাচ্ছে না এই বক্সটার জন্য। এই যে গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে কাজু গাছ। এই যে গাছগুলো ভেতরে পুরো যত এরিয়া আছে ভেতরে সবই কাজু গাছ। আমার কি দুর্ভাগ্যটা দেখুন, এখন হচ্ছে গেট বন্ধ হয়ে গেছে, না বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এখন গাছে যে কাজুগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু যেরকম আমরা লাল দেখি কাজু ফল যেগুলো, এখন কিন্তু লাল নয়, এখন দেখুন সবুজ সবুজ কাজু এখন ধরেছে। এগুলো এখনও মানে বড় হয়নি, যত বড় হবে পরে পাকলে এগুলো মানে লাল কালার এগুলো হচ্ছে ধারণ করবে। এটা পুরো পার্কের মতো, এই ভেতর দিয়ে কিন্তু এন্ট্রি হয়। আর এখানে দেখুন কাজুর কিন্তু বড় বড় ফুল পড়ে আছে, ওখানে দূরে দেখা যাচ্ছে। না আজকে যে ঝড় হয়েছে না কিছুক্ষণ আগে, সেই ঝড়ে অনেক কাজুর ফুল এখন খসে পড়েছে। যদি বৃষ্টিটা না যদি আসতো তাহলে সামনে থেকে একটু কাজুগুলোকে একটু হাত দিয়ে দেখতাম। তাহলে গাছ থেকে এখানে কিন্তু পাড়া হচ্ছে মানা আছে, কিন্তু নিচে যদি পড়ে থাকে কাজু কিংবা কাজুর ফুল,
সেগুলো কিন্তু মানে অনায়াসে সেগুলো হাতে করে তুলে দেখা যায়। অনেকেই এখানে আসতে দেখতে পাচ্ছেন, না দেখাবে আবার ঘুরে যাচ্ছে এখান থেকে। আজকে বিকেলের টাইমটায় বৃষ্টিটা হয়ে গিয়ে একদম সব রাস্তাঘাট পুরো একদম ক্যাচড়া হয়ে গেছে। ওই টোটো ধরেই চলে আসছি, এখন সোজা হচ্ছে ওল্ড দীঘায়। বিকেলের সময় যেখানে মানুষ সব থেকে বেশি মানে বসা পছন্দ করে, প্রচুর মানুষ এখানে গিজগিজ করছে। এখন কিন্তু এই সময় নিউ দীঘাতে মানুষজন নেই। বিকেল থেকে সন্ধ্যেবেলার এই সময়টায় সমুদ্রের নোনা জলে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে কিন্তু সবাই এখানে চলে আসে। দীঘার যে মোহনা মাছের যে মার্কেট, সেইটা এই বাম দিকে, এখান থেকে হেঁটে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমার এই জখম পা নিয়ে আমি হচ্ছে আর যাবো না। আর এখন গিয়েও কিছু লাভ নেই, কারণ এখন জল এখন অনেকটা ওপরে। সকালের সময় ওখানে মানুষ যায় ওখানে সূর্যোদয় দেখতে, সকালের সময় জল অনেকটা নিচে থাকে, তো পায়ে হেঁটে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায়। আজকে মেঘলা ওয়েদার, তো সেই জন্য দূরে মেঘের পুরো অন্ধকার একটা ছেয়ে আছে। সন্ধেবেলায় সময় কাটানোর জন্য এটা কিন্তু একটা বেস্ট জায়গা। আর আমি বলবো একদিন দুদিনের জন্য দীঘা ঘুরতে আসলে ওই মানে গরুর মতো তাড়াহুড়ো করে এখানে সেখানে, এখানে ঘোরার অনেক জায়গা আছে। তালসারি আছে, চন্দনেশ্বরের মন্দির আছে, এখন আবার নতুন জগন্নাথের মন্দিরও তৈরি হচ্ছে, কিন্তু ওখানে এন্ট্রি এখন দেয়নি, জিজ্ঞেস করলাম আজকে। বেশি তাড়াহুড়ো করে ঘোরার মজাটাই চলে যায়। এর থেকে একটা দিনের জন্য যদি ঘুরতে আসেন দীঘাতে, শান্তিতে একটু নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটিয়ে স্নান করে আনন্দ নিন, এতে শরীরের ক্লান্তিটাও অনেক কম হবে। এখানে লেবু চা 10 টাকা করে, এই নিচ বরাবর ওপর বরাবর সবসময় যাওয়া আসা করছে। চাটা বেশ কিন্তু টেস্টি আছে। এত হাওয়া দিচ্ছে তাও কিন্তু চায়ের যে আগুন সেটা হচ্ছে নিভছে না। এখানে তাকাতে অসুবিধা হচ্ছে, মানে একটানা যদি তাকিয়ে থাকি মানে চোখে ধুলোবালি এসে পড়ছে, মানে সমুদ্রের যে লোনা হাওয়াটা সেটা চোখে এসে পড়ছে, চোখ জ্বালা করছে। ওল্ড দীঘা থেকে এই নিউ দীঘা পর্যন্ত সমুদ্রের ধার দিয়ে যে একটা রাস্তা চলে আসছে না, ওই রাস্তা দিয়ে আসছি। প্রচুর টাইম লাগে, প্রচুর 30 মিনিটের উপরে হেঁটে হেঁটে আসছি। আর কয়েকটা ছেলে চ্যাংড়া আছে মদ খেয়ে ওই গান চালিয়ে নাচতে নাচতে যাচ্ছে। আর এই মাঝখানের যে রাস্তাটা ওটা তো নিরিবিলি, তো যখনই কোনো সিঙ্গেল মেয়েটাকে দেখছে তখন এই টোন টিটকিট কাটছে। এই হচ্ছে অবস্থা দীঘা বিচের। এটা কি মাছ? 50 টাকা প্লেট। অক্টোপাস কত করে দিচ্ছেন? অক্টোপাস দাদা এই যে 100 টাকা, 300 টাকা। আর এখানে 1 প্লেট আমুদি, 1 প্লেটে 50 টাকা, আর এটা 1 পিসে 80 টাকা। সামুদ্রিক ভোলা, সামুদ্রিক ভোলাটা দারুণ লাগছে। আমুদি মাছের আগেও খেয়েছি। এখানে কিন্তু চিকেন টিকেনের এখানে অপশান আছে। আমার মনে হয় সি বিচে ঘুরতে আসলে এখানের যে সি ফুড যেগুলো আছে সেগুলোই কিন্তু ট্রাই করা সব থেকে বেটার। নিউ দীঘা বিচের পাশে খাবার হোটেলের আস্থানা কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু এই যে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখছেন, দিনের বেলায় এক ভাই বলেছিল এখানে খাওয়া দাওয়া নাকি খুব ভালো, তাই সন্ধেবেলায় এখন এই হোটেলে চলে এসেছি। আর হাতে মেনু কার্ড হাতে নিয়ে আমি দেখলাম এখানে চাইনিজ, ভেজ, নন ভেজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এবং আমাদের বাঙালির বেশ কিছু খাবার কিন্তু এখানে রয়েছে। এই রেস্টুরেন্টের মেনু কার্ডের বেশ কিছু খাবারের নাম এবং প্রাইস ভিডিওতে শেয়ার করলাম। চলে এলো আমার চিকেন চাউমিন। দিনের বেলায় বিরিয়ানি খেয়েছিলাম, তাই রাত্রেবেলা ভাবলাম যে একটু চাইনিজ হোক। আর দুপুরবেলায় আমি যখন এই জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম এই রেস্টুরেন্টের বাইরে দিয়ে, ওই ভাইকে দেখালাম যে আমাকে বললো দাদা এখানে একবার খাবারটা ট্রাই করবেন, আমাদের খাবার ভালো, ওটা ঠান্ডা আছে। 1 প্লেট অনেকে দিয়েছে, ভরপুর খাবার। এটা তো আমার দ্বারা একেবারে খাওয়া সম্ভব মোটেও একদম নয়। তো পার্সেল করে নেবো, এটাকে বেকার নষ্ট করবো না। পার্সেলের ব্যবস্থা আছে এখানে খেতে না পারলে। যে পরিমাণে চাউমিন দিয়েছে আমার কালকে সকাল পর্যন্ত কাভার হয়ে যাবে। আসলে সন্ধ্যেবেলা থেকে এই যে সব উল্টো পাল্টো খাবারগুলো সব যে খাচ্ছি, যেগুলো পেটের অর্ধেকটা স্পেস ভর্তি হয়ে গেছে। আজকে রাতে যদি খেতে পারলাম তো পারলাম, নাহলে সকালে কালকে এটাই হচ্ছে ব্রেকফাস্টটা খেয়ে তারপর একদম বেরিয়ে চলে যাবো। বিকেলবেলায় বৃষ্টি হয়েছিল, এর মধ্যে সবই শুকনো হয়ে গেছে। সমুদ্রের নোনা জল চোখে লাগার পর থেকে চোখ ভীষণ পরিমাণে জ্বালা করছে। আর সব থেকে বেশি জ্বালা করছে আমার এই যে অগোছালো জিনিসগুলো সব বিছানার মধ্যে পড়ে আছে, এইগুলোর জন্য। আজকে আর কোনো কথা হবে না, একদম কালকে সকালে এখন ঘুমোতে হবে।
হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা বেজে 56 ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি রুম থেকে চেক আউট করে নিয়েছি এবং চলে যাচ্ছি দীঘার স্টেশনে। আর এই যদি হোটেলে আপনারা কেউ যদি আসতে চান তাহলে কিন্তু যোগাযোগ নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। পাঁশকুড়া একটা টিকিট হচ্ছে নিয়ে নিলাম। একটা টিকিট নিচ্ছে 30 টাকা একজনের পাঁশকুড়াতে যাওয়ার জন্য। সকালের সময় কিন্তু লোকাল ট্রেন রয়েছে 5টা বেজে 45 মিনিট এবং 6টা বেজে 50 মিনিটে। দুপুর 12টা বেজে 5 মিনিটে আরেকটা ট্রেন রয়েছে এই দীঘা থেকে মেছেদা ইমু, ওই ট্রেনে করেও আপনারা যেতে পারবেন। আমি সকালের ট্রেনটা মিস করে দিয়েছি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। আমি যাচ্ছি 6টা 50-এর লোকালে পাঁশকুড়াতে। এগুলো কিন্তু আমি সব লোকাল ট্রেনের টাইম টেবিলগুলো বললাম। বিকেলেও একটা লোকাল আছে কিন্তু সপ্তাহে আবার 4 দিন চলে। আগামী দিনে যখন আপনারা দীঘা স্টেশনে আসবেন তখন কিন্তু এখানে যে পুরী জগন্নাথ মন্দির টেম্পল তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারবেন, এই স্টেশন থেকে। এই যে বাম দিকে দেখুন বড় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখনও কাজ চলছে, এখনও কতদিন লাগবে এক্স্যাক্ট এখনও কেউ জানছে না। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। এই দীঘা স্টেশনের বাইরে দাঁড়ালেই ওখান থেকে প্রচুর বাস যায়, আর এখান থেকে আগে থেকে প্রি বুকিং করার কোনো দরকার নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একদিনের দীঘা ট্রিপের? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য প্রতীক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।